নতুন উপন্যাস নিয়ে অডিও কথনে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি সমরেশ মজুমদারের একটি উপন্যাস। উপন্যাসটির নাম হচ্ছে মনীষ। উপন্যাসটি আমি ৩টি পর্বে ভাগ করে পড়ব। আজকে আমি পড়ছি মনীষ উপন্যাসটির প্রথম পর্ব। টমসন অ্যান্ড হিউজ কোম্পানির পরিচালন সমিতির জরুরি সভা বসেছে কলকাতায়। সদস্যরা খুব উত্তেজিত। পশ্চিমবঙ্গ এবং আসামে কোম্পানির অনেকগুলো চা বাগান বেশ সুন্দরভাবে পরিচালিত হচ্ছিল। মাস কয়েক আগে টমসন অ্যান্ড হিউজ লাভবার্ড টি এস্টেট কিনেছে। এই কেনার ব্যাপারে কোম্পানির চেয়ারম্যানের সঙ্গে একমত হননি কয়েকজন সদস্য। স্বাধীনতার পরও ওটা একটা স্কটিশ কোম্পানির বাগান ছিল। মালিকানা বদলে একজন মারোয়াড়ির হাতে গিয়ে বাগানটি প্রায় পরিত্যক্ত পর্যায়ে এসে গিয়েছিল। চেয়ারম্যান টিকে সেন যুক্তি দিয়েছিলেন ওই বাগানের চায়ের পাতা অন্য বাগানের পাতার সঙ্গে মেশালে আন্তর্জাতিক বাজারে টমসন অ্যান্ড হিউজ প্রচুর ব্যবসা করতে পারবে। তারই আগ্রহে প্রচণ্ড অর্থনৈতিক ঝুঁকি নিয়েও কোম্পানি লাভবার্ড কিনতে রাজি হয়েছিল। আজকের জরুরি সভার অন্যতম বিষয় হলো লাভবার্ড। মালিকানা পাওয়ার পর বাগানের কাজ শুরু করার জন্য টিকোজি চা বাগানের ম্যানেজার মনীষ সোমকে লাভবার্ডের দায়িত্বে পাঠানো হয়েছিল। মনীষ অত্যন্ত দক্ষ এবং কোম্পানির গর্ব। লাভবার্ডে যাওয়ার ৭ দিন আগে মনীষ বিয়ে করেছিল। সেই মনীষকে আর পাওয়া যাচ্ছে না। শ্রমিকরা তাকে ঘিরে ধরে মেরেছিল এই তথ্য জানা গেছে, কিন্তু তার কোনো হদিশ নেই। মনীষের নতুন বউ বাগান ছেড়ে আসেনি। সে জেদ ধরেছে যতক্ষণ না স্বামীর শরীর দেখছে, তা মৃত হলেও ততক্ষণ বাগান ছেড়ে আসবে না। টিকে সেনের বিরোধী পক্ষের অন্যতম শ্রীযুক্ত রমেশ ভাটিয়া সভায় বললেন, লাভবার্ড টি এস্টেট একটি শ্মশান ছাড়া আর কিছু নয়। সেখানকার শ্রমিকেরা কয়েক বছর মাইনে পায়নি। ইউনিয়নের নানা রকম খেয়ালে তারা পুতুলের মতো নাচছে। আগের মালিকের অপদার্থতা তারা ভুলতে পারছে না। কোম্পানি ভালো করেই জানতো এখানে কোনো আইন শৃঙ্খলা থাকতে পারে না। সুস্থ কাজের পরিবেশ ফিরিয়ে আনা অসম্ভব। এসব জানা সত্ত্বেও এই বিরাট আর্থিক ক্ষতির বোঝাটা আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আমাদের একজন দক্ষ ম্যানেজারকে নির্বাচিত করা হয়েছে এই হাঁড়ি কাঠে মাথা গলিয়ে দিতে। ওর নববধূর জীবনে যে অভিশাপ নেমে এলো তার জন্য দায়ী কে? জেনে শুনে আমাদের আগুনে হাত রাখতে বলা হয়েছে। কোনো সাবধান বাণীতে কর্ণপাত করা হয়নি। অতএব আমি এ ব্যাপারে দায়ী করে কোম্পানির চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রাখছি। রমেশ ভাটিয়া অত্যন্ত প্রশান্ত মুখে আসন গ্রহণ করতেই সদস্যরা গুঞ্জন শুরু করলেন। আজও সদস্যরা দ্বিধা বিভক্ত। তাদের বিরোধীরা সঙ্গত কারণেই বেশি উত্তেজিত। অরুণ শর্মা, যাকে টিকে সেনের ডামি বলা হয়, তাকে টাইয়ের নট নিয়ে অস্বস্তিতে নাড়াচাড়া করতে দেখা গেল। সমস্ত সদস্যরা এখন চেয়ারম্যানের মুখের দিকে তাকিয়ে আছেন। টিকে সেন এতক্ষণ সামনে রাখা কাগজপত্রে চোখ বোলাচ্ছিলেন। এবার ধীরে সুস্থে সেগুলোকে গুছিয়ে চশমা খুলে চোখ মুছলেন রুমালে। তারপর গম্ভীর গলায় বললেন, মাননীয় সদস্যবৃন্দ, আমরা সত্যি সত্যি একটা বিরাট যুদ্ধে নেমে পড়েছি। স্বীকার করছি, আমি আপনাদের এই যুদ্ধে নামাতে উদ্যোগী হয়েছিলাম। কিন্তু কেন? কারণ আমি চেয়েছিলাম কোম্পানি আরও বিস্তারিত হোক। মাননীয় যে সদস্য আমার বিরুদ্ধে অভিযোগ এনেছেন, তিনি একটা তথ্য এই মুহূর্তে বিস্মৃত হয়েছেন যে এই কোম্পানি আমার প্রাণের মতো। আমি মনে করি না যে লাভবার্ড চা বাগান কিনে কোম্পানি কোনো ভুল করেছে। কথা থামিয়ে সতর্ক চোখে সদস্যদের দিকে দেখে নিলেন টিকে সেন। কয়েক জোড়া চোখ তার মুখের উপর স্থির। আমাদের লক্ষ্য হওয়া উচিত দেশের অর্থনৈতিক মেরুদণ্ডকে শক্ত করা। লাভবার্ডের মতো সোনার হাঁস শুকিয়ে মরছে দেখে আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। লাভবার্ডকে তাই বাঁচাতেই হবে। হ্যাঁ, মনীষ সোমের ঘটনাটি সত্যই দুঃখজনক। অবশ্য এই মুহূর্তে আমরা তাকে মৃত ঘোষণা করতে পারছি না। আমি মনে করি এটা একটা দুর্ঘটনা। যে কোনো কাজেই দুর্ঘটনা ঘটতে পারে, এবং তাই বলে কাজ বন্ধ করে দেওয়া বুদ্ধিমানের উচিত নয়।
বাধা আছে বলে আমরা হার্ডল রেসে যোগ দিব না? আবার বলছি, দায়িত্ব আমার। কিন্তু আমি মাননীয় সদস্যদের কাছে এই প্রতিশ্রুতি দিতে চাই, সমস্যার সমাধান আমি করব। এ ব্যাপারে বিশদ ব্যাখ্যা আমি 1 মাস পরে আপনাদের জানাবো। আমার বিরুদ্ধে যে আর্থিক অপচয়ের অভিযোগ তোলা হয়েছে, কোম্পানির বার্ষিক রিপোর্ট থেকে তা প্রমাণিত হবে। এ নিয়ে এখনই ভেবে কোনো লাভ নেই। মনে রাখবেন, আমাদের নৌকা এখন মাঝ নদীতে। তীরে আনবার জন্যে ধৈর্য ধরতেই হবে। এই প্রথম টিকে সেন এরকম নিচু গলায় কথা বললেন। স্থির হলো 1 মাস পরে আবার পরিচালন সমিতির সভা বসবে। এই সময় যা সিদ্ধান্ত চেয়ারম্যান নেবেন তার জন্য তিনি সভার কাছে দায়বদ্ধ থাকবেন। সভার শেষে অরুণ শর্মা চেয়ারম্যানের চেম্বারে এলো। ওহ, স্প্লেন্ডিড স্যার, ওয়ান্ডারফুল। আপনার বক্তৃতা শুনে রমেশ ভাটিয়ার মুখ খুলতে সাহসই পায়নি। টিকে সেন নিস্পৃহ চোখে তাকালেন। কয়েকটা মাটির পুতুল সামনে না রাখলে মাঝে মাঝে অসুবিধে হয়। শর্মা সেই রকম। শর্মা আপ্লুত ভাবটা কাটিয়ে বলল, কিন্তু আপনি এই সমস্যা কি করে সমাধান করবেন আমি ভেবেই পাচ্ছি না। টিকে সেন এবার শর্মার মুখের দিকে তাকালেন। এই লড়াইয়ের ফলের ওপর তার ভাগ্য নির্ভর করছে। যদি তার গোপন খবর ঠিক হয়ে থাকে তাহলে। না, এছাড়া কোনো উপায় নেই। ঝুঁকিটা তাকে নিতেই হবে। যদি ওটা লেগে যায় তাহলে রমেশ ভাটিয়ারা জীবনে আর মুখ খুলতে সাহস পাবে না। সেন শর্মার দিকে তাকালেন। তারপর ইন্টারকমে সেক্রেটারিকে নির্দেশ দিলেন এয়ারপোর্টে খবর নিতে বাগডোগরায় প্লেন নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে কিনা। আজকাল ট্রেনের মতো প্লেনও ঘন্টা 2-3 লেট করে। যদি আজও সেরকম হয়। হাসলেন সেন। ইটস আ গেম, একটা লাক ট্রাই করা যাক। সেন বললেন, বিং চেয়ারম্যান অব দ্য বোর্ড, আমি তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। অফকোর্স, শর্মা পুলকিত হন। তুমি নিশ্চয়ই জানো মনিশ্বমের ঘটনার পর লাভবার্ড চা বাগানের দায়িত্ব নিতে আমাদের অন্য বাগানের ম্যানেজাররা কিছুতেই রাজি হচ্ছে না। অথচ আমরা আজে বাজে লোককেও ওখানে পাঠাতে পারি না, তাই তো? সেন স্থির দৃষ্টিতে ওর মুখ লক্ষ্য করলেন। শিওর, কিন্তু আমি এর মধ্যে কিভাবে আসছি মানে? সেন হাসলেন। নো নো, আমি তোমাকে ওই বাগানে যেতে বলছি না। ভয় পাওয়ার কিছু নেই। কোনো এফিসিয়েন্ট ম্যানেজার যখন লাভবার্ডে যেতে চাইছে না, তখন আমার প্রবলেম আরও বেড়ে গেল। শর্মা বলল, কোনো রিটায়ার্ড ম্যানেজারকে পাওয়া যাবে না? সেন বললেন, ইয়েস, দেয়ার ইউ আর। কিন্তু বৃদ্ধদের প্রাণের ভয় অনেক বেশি, তাই না? ওই যে ভাটিয়া যখন বলল হাড়ি কাঠ, কোনো বৃদ্ধ তাতে রাজি হবে? এ সময় ইন্টারকমের সেক্রেটারির গলা ভেসে এলো, বাগডোগরার প্লেন আর 4 ঘন্টার মতো লেট স্যার, 3:15-তে টেক অফ। সেনের মুখ হাসিতে ভরে উঠল। তারপর শর্মার দিকে তাকিয়ে সেক্রেটারিকে নির্দেশ দিলেন, 1.5 ঘন্টা সময় আছে, একটা সিট ব্যবস্থা করো। ওকে স্যার। সেন এবার চুরুটটা হাতে নিলেন। তুমি 1.5 ঘন্টা সময় পাচ্ছ শর্মা। তোমাকে আজকের প্লেনে শিলিগুড়িতে যেতে হবে। ইটস আ সিক্রেট মিশন। ওখানে তুমি আমাদের কোনো লোকের সঙ্গে মিট করবে না। তোমার কাজ হবে এই লোকটিকে খুঁজে বের করা। ওই ব্রিফকেসে সমস্ত কাগজপত্র রেডি করা আছে। ওর ফাইলের একটা ডুপ্লিকেট কপিও ওপরে আছে। প্লেনে যেতে যেতে তুমি পড়ে নিও, যাতে কথা বলতে সুবিধে হয়। তোমার উপর আমার সব কিছু নির্ভর করছে। হু ইজ দিস ম্যান স্যার? হি ইজ আওয়ার ম্যান ফর লাভবার্ড। সেদিন বিকেলে শিলিগুড়ির সিনক্লেয়ার হোটেলে বসে শর্মা ব্যাপারটাকে কিছুতেই মেনে নিতে পারছিল না। দমদম থেকে বাগডোগরা আসবার 45 মিনিট সময়ে সে ফাইলটা পড়ে নিয়েছে। তাকে যা করার আদেশ দেওয়া হয়েছে তা জেনেছে, কিন্তু ব্যাপারটা ওর বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। মনীষের মতো দুধে ম্যানেজার লাভবার্ডে গিয়ে মিসিং হয়ে গেল, আর এ তো তার কাছে কিছুই নয়। যাক, শর্মা ভাবলো এ নিয়ে ভেবে লাভ নেই। ওকে যখন সেনের গুডবুকে থাকতেই হবে, সেন যেমনটি করতে বলছে তেমনি করে গেলেই হলো। ফলের দায় সেনের, কিন্তু এই ফাইন ওয়েদারে সেই চালসার পথে ছুটতে হবে, এইটুকু ভাবলেই গায়ে জ্বর আসছে। এখন কয়েক পাত্র খেয়ে একটু। শিলিগুড়িতে আমোদ প্রমোদের তো তেমন কোনো অভাবই নেই। এয়ারপোর্ট থেকে গাড়ি 2 দিনের জন্য ভাড়া করা ছিল।
সন্ধে হওয়া মাত্র শর্মা বেরিয়ে পড়ল শিলিগুড়ি ছেড়ে। কাজ শেষ হলে রাত্রেই ফিরে আসতে পারবে, অবশ্য যার কাছে যাচ্ছে তাকে যদি পাওয়া যায়। লোকটা একরোখা এবং মোটেই ফালতু কথা বলে না। 3 বছর গোল্ডেন টি বাগানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারি করেছিল। ম্যানেজমেন্টের সাথে গোলমাল হওয়ায় চাকরি ছেড়ে দিয়ে ওই চালসার কাছে পোল্ট্রি ফার্ম করে বসে আছে। গোল্ডেন টি এস্টেট যে কোম্পানির, তারা বেশ জাঁতরেল। ব্রিটিশ আমলের নিয়ম কানুনে এখনো চালু আছে ওদের বাগানগুলোতে। সেই রকম একটি নিয়ম হলো কোনো ম্যানেজার তার নিচের তলার মানুষের সঙ্গে ব্যক্তিগতভাবে মিশতে পারবে না। কোনো আত্মীয় যদি সামান্য কোনো চাকরি করেন তাহলে তার সঙ্গে যোগ রাখা চলবে না। এই লোকটি প্রায় 3 বছর ওই কানুন মেনে নিলেও শেষ পর্যন্ত বিদ্রোহ করেছিল। ফলে চাকরি ছেড়ে দিয়ে তাকে পোল্ট্রি ফার্ম করতে হচ্ছে। অন্য কোনো চা বাগানে অবশ্য লোকটা আর কাজ খুঁজতেও যায়নি। শর্মার সন্দেহ হলো সে নিশ্চয়ই চাকরি পায়নি। কে আর এরকম বিদ্রোহীকে যেচে ঘরে ডেকে আনে? লোকটার একটিমাত্র গুণ রিপোর্টে চোখে পড়ল, সে নাকি গোল্ডেন টি এস্টেটের শ্রমিকদের খুব প্রিয় ছিল। শুধু এটুকুর উপর নির্ভর করে সেন সাহেব লোকটিকে কেন নির্বাচন করলেন, এটাই মাথায় ঢুকছে না শর্মার। মালবাজার ছাড়াতেই বেশ রাত হয়ে গেল। ড্রাইভারকে গন্তব্যস্থল জানানো ছিল। চালসার কাছে এসে সে খুঁজে পেতে গাড়ি দাঁড় করালো। খুব ক্লান্তি লাগছিল শর্মার। একদিনে প্রচুর পরিশ্রম হয়ে গিয়েছে। সেন সাহেব না বললে তাকে কখনোই এখানে আনতে পারত না কেউ। আফটার অল, আই এম এ ডিরেক্টর অফ টমসন অ্যান্ড হিউজ। মনে মনে বিড়বিড় করতে করতে শর্মা গাড়ি থেকে নামল। ঘুট ঘুট করছে অন্ধকার। ন্যাশনাল হাইওয়ে দিয়ে অবশ্য ঘন ঘন গাড়ি ছুটছে, কিন্তু দুপাশে কোনো আলো নেই। খুঁজে পেতে শেষ পর্যন্ত পোল্ট্রি ফার্মটা বের করলো শর্মা। এদিকে লোকালয় নেই বলতে গেলে। কয়েক ঘর নেপালি কুড়ে তৈরি করে থাকে। আর আছে জঙ্গল, যার ভেতরে বিকেলের পর ঢোকার কোনো মানে হয় না। এইরকম জায়গায় পোল্ট্রি ফার্মের কথা ভাবা যায়? জায়গা কম নয়, এবং সেটাকে তারের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। গেট খুলে ভিতরে ঢুকতেই থতমত হয়ে গেল শর্মা। এত রাতে আসাটাই ভুল হয়েছে। কাল ভোরে এলে মহাভারত অশুদ্ধ হতো না। কোনো রকমে আবার গেট বন্ধ করে নিজেকে আড়াল করল সে। কুকুর দুটো তীব্র গতিতে ছুটে এসে চিৎকার করে যাচ্ছে সমানে। অন্ধকারে ওদের যে আবছা শরীর দেখা যাচ্ছে, তাতেই রক্ত জমে যাওয়ার জোগাড়। শেষ পর্যন্ত শর্মা চিৎকার করল, অ্যানিবডি হিয়ার? কই হ্যাঁ? কোনো সাড়া এলো না ভেতর থেকে। কুকুর দুটো একটু থমকে আবার চিৎকার শুরু করলো। শুধু অন্ধকারটা যেন সামান্য নড়ে উঠল। শর্মার অস্বস্তি বেড়ে গেল। সে আবার চিৎকার করে ডাকল। তারপরে চোখে পড়ল দূরে একটা হারিকেনের আলো জ্বলছে। শর্মার গলা শুকিয়ে এলো। ছমছম করছে চারধার। মুখের কাছে আলো তুলে এক বৃদ্ধ মদেশিয়া প্রশ্ন করল, কন? চ্যাটার্জি হ্যাঁ? আপ কন? অরুণ শর্মা, ডিরেক্টর অফ। বলতে গিয়ে থেমে গেল অরুণ শর্মা। এই অশিক্ষিত লোকটা মানেই বুঝবে না, তাই শেষ করলো, कलकत्ता से आया। साहब का तबीयत ठीक नहीं है। क्या हुआ, बुखार? नहीं, ऐसे ही। लेकिन उससे हम मिलने चाहता हूँ। तुम वही कुत्तों को संभालो। লোকটা যেন নিতান্তই অনিচ্ছায় কুকুর দুটোকে ডাকলো। ডাক শুনে তারা বাধ্য হয়ে ফিরে গেল নিজের জায়গায়। শর্মা গেট খুলে লোকটার পেছন পেছন হাঁটতে লাগলো। দুপাশে মুরগিরা এবার কিচির মিচির করে উঠল। শর্মার মনে হলো পোল্ট্রি ফার্মটা নেহাত ছোট নয়। বড় বড় দুটো ঘর। একটা ঘরের দরজা বন্ধ, কিন্তু ভেতরে আলো জ্বলছে। লোকটার হ্যারিকেনের আলোয় শর্মা সিঁড়ি বেয়ে বারান্দায় উঠল। দরজার শেকল ধরে দুবার শব্দ করে লোকটা ডাকলো, সাব সাব, এক আদমি আপসে মিলনে আয়া। কন? একটা জড়ানো গলায় প্রশ্নটা ছুটে এলো। আই এম ফ্রম ক্যালকাটা, শর্মা নিজেই জানান দিল। একটু পরেই দরজা খুলে গেল। ভেতরে হারিকেনের আলো আড়ালে চলে যাওয়ায় লোকটার মুখ দেখা যাচ্ছে না। দরজায় হাত রেখে সে প্রশ্ন করল, হু আর ইউ? দিস ইজ শর্মা, অরুণ শর্মা অফ টমসন অ্যান্ড হিউজ।
টমসন অ্যান্ড হিউজ, জড়ানো গলায় লোকটা উচ্চারণ করল, যেন স্মৃতিতে হাতড়ে নিতে গিয়ে স্পর্শ পেল। দ্যাট বিগ টি কোম্পানি? ইয়াস, আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছি। আমার সঙ্গে? কেন? আমি কে? আমরা কি বাইরে দাঁড়িয়ে কথা বলবো? শর্মার বিরক্তি লাগছিল। আমি বুঝতে পারছি না আপনি ঠিক জায়গায় এসেছেন কিনা। আমি কি শিবাজি চ্যাটার্জির সঙ্গে কথা বলছি? হ্যাঁ, অবশ্যই। তাহলে ভেতরে আসতে পারি? শর্মা ঘরে ঢুকে নাক কোঁচকাল। এরকম অগোছালো গরিব ঘরে অনেক কাল ঢোকা হয়নি। এই লোকটা বিলিতি কোম্পানিতে ম্যানেজারই করেছিল। ন্যাড়া টেবিলের উপরে লাল বোতল আর গেলাস পড়ে আছে। এগুলো যে দেশি মদ এদিকে হাড়িয়া বলা হয় তা বুঝতে অসুবিধে হলো না। ঘরের এক কোণে তক্তপোশের উপর চ্যাপ্টা বিছানা। হায়, এইরকম একটা লোকের সঙ্গে তাকে কথা বলতে হবে সেন সাহেবের জন্য? তবে এই সামান্য সময়ের মধ্যে শর্মা টের পেয়েছিল শিবাজি চ্যাটার্জির নরম কাদার তাল নয়। আমার নাম অরুণ শর্মা, টমসন অ্যান্ড হিউজের ডিরেক্টর। একটা কাঠের চেয়ারে বসে ব্রিফকেসটা কোলের উপর রেখে শর্মা বলল, আমার কাছে কেন এসেছেন? মুরগি এবং ডিম ছাড়া আমি কিছুই জানি না। শিবাজি আবার টেবিলের কাছে ফিরে গিয়ে গ্লাসটা হাতে নিল। আপনার কি হাড়িয়া চলবে? নো থ্যাঙ্কস। বোটকা গন্ধে গা গুলোচ্ছিল শর্মার। গ্লাসের বাকি মদটি শেষ করে শিবাজি হাতের উল্টো পিঠে মুখ মুছল। তারপর চেয়ারে ধপ করে বসে পা দুটো ছড়িয়ে দিয়ে চোখ বন্ধ করল। চোস্ত পাজামা আর মোটা খদ্দরের পাঞ্জাবি পরা দীর্ঘ দেহ এবং সুদর্শন এই পুরুষটির চেতনা ঠিক আছে কিনা সন্দেহ হলো শর্মার। এইরকমই মাতাল হয়ে থাকে নাকি সব সময়? সেন সাহেব যদি খবরটা জানতেন তাহলে নিশ্চয়ই ওকে পাঠাতেন না। শর্মা অবাক হচ্ছিল এই লোকটার হদিশ কলকাতায় বসে সেন সাহেব কেমন করে পেলেন। আপনি কি এখন আপনার পোল্ট্রি নিয়ে ব্যস্ত? আমি কিছুতেই আর ব্যস্ত নই। এগুলো আছে এবং আমিও আছি। আপনি কি অন্য কোনো চাকরি করবেন? ন, আর চাকর হবার বাসনা নেই। আমি চমৎকার আছি। শিবাজি চোখ খুলছিল না, এমনকি ওর শরীরও নিশ্চল। কিন্তু আপনাকে যে আমাদের দরকার। এবার চোখ খুলল শিবাজি। কি বললেন? আমাকে দরকার? কেন? আপনি কি সব কথা শুনবার মতন মন দিতে পারবেন? হোয়াট ডু ইউ মিন? আমি মাতাল? না না, আমি সে কথা বলতে চাইনি, কিন্তু আমার ব্যাপারটা সিরিয়াস। ওয়েল, শুনুন, আমাদের কোম্পানি আপনাকে ম্যানেজার হিসেবে চাইছে। শর্মা শিবাজির উত্তেজিত মুখের দিকে তাকিয়ে কোনো মতে সামাল দিতে চাইল। চাইছে? হঠাৎ? আমি তো চাকরি ভিক্ষে করে বেড়াচ্ছি না। তাছাড়া কেউ চাইলেই যে আমি ছুটে যাব এ কথা ভাবছেন কি করে? খিচিয়ে উঠল শিবাজি। ওর গলার স্বর এখন আরও চড়ে গিয়েছে। শুনুন মিস্টার চ্যাটার্জি, আমরা একটা নতুন চা বাগান কিনে ভীষণ বিপদে পড়েছি। আপনি আমাদের বাঁচাতে পারেন বলে কোম্পানির চেয়ারম্যান মনে করেন। আপনাকে তাই ম্যানেজারের পোস্ট অফার করা হচ্ছে। হোয়াই? আমার মধ্যে কি গুণ খুঁজে পেয়েছেন? আপনি টি এস্টেটের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন। সেখানে শ্রমিকদের সঙ্গে আপনার রিলেশন খুব ভালো ছিল। সেই জন্য আমাকে চাকরি ছেড়ে দিতে হয়েছে। আমাকে ওরা স্লেভ করে রেখেছিল। না মশাই, আমার আর স্লেভ হবার বাসনা নেই। চা বাগানে চাকর হিসেবে ঢোকার কোনো ইচ্ছে নেই। ওয়েল, এবার আপনি যেতে পারেন। হাত নাড়ল শিবাজি, কিন্তু সেটা জোর না থাকায় আচম্বিতে টেবিলের উপর আছড়ে পড়ল। অপমানটা হজম করতে শর্মার কষ্ট হচ্ছিল। অনেক চেষ্টায় সে নিজেকে সংযত করল। এই মাতালটাকে দিয়ে কোনো কাজ হবে না। কিন্তু একে রাজি না করাতে পারলে সেন সাহেবের ছায়া আর পাওয়া যাবে না। লোকে যে আড়ালে তাকে ডামি বলে সেটাই সেন সাহেবের কাছে প্রমাণিত হবে। অতএব শর্মা আবার মুখ খুলল। কিন্তু আপনি একটা কথা বুঝতে চাইছেন না। প্রায় ৩,০০০ গরিব মানুষ অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছে। মাসের পর মাস মাইনে নেই, কাজ নেই এবং ইউনিয়নের উত্তেজনার শিকার হয়ে
এখন জীবন মৃত, উন্মাদের মতো আচরণ করছে তারা। একটা চা বাগান চিরকালের জন্য নষ্ট হতে চলেছে। আপনি কি এসব বাঁচাতে চান না? বক্তৃতাটা দিতে পেরে খুশি হলো শর্মা। এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারবে নিজেও ভাবেনি। মাইনে দেননি কেন আপনারা? আমরা তখন মালিক ছিলাম না, বাগানটাকে আমরা সদ্য কিনেছি। যিনি মালিক ছিলেন। এসব কথা আমার কাছে বলে লাভ কি? রাত হয়েছে। আপনি বক্তৃতাটা যে মাঠে মারা যাবে ভাবতে পারেনি শর্মা। কাতর গলায় বলল, মিস্টার চ্যাটার্জি, আপনি একটু বুঝতে চেষ্টা করুন। চেয়ারম্যান মনে করেন যে আপনি ছাড়া কেউ বাঁচাতে পারবে না। কেন? বাগান কিনেছেন, সেখানে ম্যানেজার পাঠান, স্টাফদের মাইনে দিন, লেবার পেমেন্ট করুন, ব্যাস মিটে যাবে সমস্যা। আমি কে? আমরা তাই চেয়েছিলাম, কিন্তু আমাদের একজন এক্সপেরিয়েন্সড ম্যানেজার বাগানে যাওয়া মাত্রই হাওয়া হয়ে গেছে। ভয় পাচ্ছি হি ইজ মার্ডার্ড। শর্মা সংবাদটা দিল। কোন বাগান? লাভ বার্ড। নামটা শোনা মাত্র যেন চমকে উঠল শিবাজি। শর্মা সেটা লক্ষ্য না করে বলল, বাগানটা আমরা কিনেছি। শুনুন মিস্টার চ্যাটার্জি, আমাদের কোম্পানি মনে করে ওই বাগানের চায়ের পাতার একটা বিশেষত্ব আছে, যেটা ঠিকমতো ব্যবহার করলে ইন্টারন্যাশনাল মার্কেট পাওয়া যাবে। কিন্তু আগের মালিক যে প্রবলেম ক্রিয়েট করে গিয়েছে, তা সলভ করতে না পারলে আমাদের অর্থ, সুনাম সব জলে যাবে। শর্মা অনুনয়ের ভঙ্গিতে তাকালো। শিবাজি এবার সোজা হয়ে বসল। জড়ানো গলায় যেন একটা ধার এসেছে মনে হলো শর্মার। আপনি মিথ্যে কথা বলছেন না? হোয়াই শুড আই? হি ইজ দেয়ার, বিড়বিড় করল শিবাজি। কে? অবাক হলো শর্মা। কেউ না, কিন্তু তাতে আমার কি? নো, আমি আর চাকরি করব না। শর্মা ধৈর্য রাখতে পারছিল না। অনেক অনুরোধ করা হয়েছে। এই মাতালটা যদি রাজি না হয় তাহলে সে কি করতে পারে? এখন শিলিগুড়িতে ফিরে গিয়ে সেন সাহেবকে ট্রাঙ্ক কলে ঘটনাটা বলতে হবে। এরকম মাতালকে চাকরি দিলে লাভ বার্ডের 12টা বাজবে। শর্মা উঠল। তারপর শেষবার চেষ্টা করার ভঙ্গিতে বলল, মিস্টার চ্যাটার্জি, আপনাকে এর জন্য ভালো টাকা দেয়া হবে। টাকা? গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার! চিৎকার করে উঠল শিবাজি। ওর সমস্ত শরীর কাঁপছিল। উত্তেজনায় লাল বোতলটা মুঠোয় নিল সে। শর্মা আর দাঁড়াল না। অপমানে ওর সমস্ত শরীর ঝিমঝিম করছে। বারান্দায় লণ্ঠন হাতে লোকটা দাঁড়িয়েছিল। ওকে দেখা মাত্রই সে চলতে শুরু করলো। মাটিতে নেমে শর্মার মাথায় চিন্তাটা এলো। সেন সাহেব যদি তার কথা শুনে বিগড়ে যান, যদি তাকে অপদার্থ মনে করেন, তাহলে সে কি করবে? স্পষ্ট বোঝা যাচ্ছে টমসন অ্যান্ড হিউজে সেন সাহেবের দিন শেষ। যদি আজ টেলিফোনে সেন সাহেব কোনো কড়া কথা বলেন, তাহলে তাকে দ্বিতীয় ট্রাঙ্ক কলটি করতে হবে। মধ্যরাত হলেও রমেশ ভাটিয়া নিশ্চয়ই সেন সাহেবের ব্যর্থ প্রচেষ্টার খবর পেয়ে খুশি হবে। নেক্সট চেয়ারম্যানকে হাত করার এছাড়া কোনো রাস্তা নেই। মধ্যরাতে যখন সিনক্লেয়ার হোটেল থেকে শর্মা টিকে সেনের বাড়ির টেলিফোনে পেল, তখন সে ভীষণ ক্লান্ত। এক হাতে হুইস্কির গ্লাস নিয়ে সে রিসিভার কানে পেতে শুনল। ওপাশে টেলিফোনটা বেশ কিছুক্ষণ বাজার পর চাকর এসে রিসিভার তুলল। हेलो, साहब से बात करेगा? शर्मा बोल रहा हूँ। नमस्ते साहब, साहब नहीं है। नहीं है? इतना रात में कहाँ गया? ऑफिस से लौटा नहीं? ठीक है, बोलना हम শিলিগুড়ি से फोन किया था। জি সাব। রিসিভার নামিয়ে রেখে ঠোঁট কামড়ালো শর্মা। শালা বুড়ো নিশ্চয়ই কোথাও ফুর্তি মারছে, তাকে এই গর্তে পাঠিয়ে দিয়ে। তারপরেই তার খেয়াল হলো টিকে সেন তো মদ খান না। মেয়ে মানুষেরও দোষ নেই, তাহলে এত রাত অবধি কোথায় যেতে পারে? হঠাৎ শর্মার খুব অস্বস্তি শুরু হলো। দ্বিতীয় টেলিফোনটা করার চিন্তাটা চট করে সে মাথা থেকে সরিয়ে ফেলল। সেন সাহেব হলেন এমন লোক যাকে দাহ না করা পর্যন্ত মৃত ভাবা মুশকিল।
ঠিক সকাল 7টায় সাদা অ্যাম্বাসেডর ন্যাশনাল হাইওয়ে থেকে নেমে মাঠের উপর দাঁড়ালো। সেন সাহেব এতক্ষণ গাড়ির সিটে হেলান দিয়ে পড়েছিলেন। এবার সোজা হয়ে বসলেন। বসে বললেন, বাহ, চমৎকার। ড্রাইভার বাংলা বোঝে। গতকাল 4টে থেকে সে টানা গাড়ি চালিয়ে এখন কুকুরের চেয়েও পরিশ্রান্ত। সাহেব যতই চোখ বন্ধ করে ঘুমোবার চেষ্টা করুক, এরকম অবস্থায় যে ঘুম হয় না তা সে জানে। 60 বছর বয়সে গন্তব্যস্থলে এসে যে এত ভালো মুডে কথা বলবেন, এটা সে ভাবতে পারেনি। সেন সাহেব দরজা খুলে নেমে চারপাশে তাকালেন। নেপালি এবং মদেশিয়াদের ঘরগুলো দেখা যাচ্ছে। না, ঠিকানাটা ঠিকই আছে। ছড়ি হাতে নিয়ে তিনি এগিয়ে যেতেই পোল্ট্রি ফার্মের সাইনবোর্ডটা দেখতে পেলেন। বেশ নিরিবিলিতে তো ফার্ম করেছে ছোকরা, কিন্তু এখান থেকে মাল সাপ্লাই দেয় কি করে? ভ্যান আছে নাকি? গত 3-4 মাসের কোনো খবর তার কাছে নেই। গেটের সামনে দাঁড়াতেই কুকুর দুটো চিৎকার করল। সেন সাহেব তাদের নিচু গলায় ডাকলেন। ওদের ডাক একটু কমে এলো। এই সময় বুড়ো মদেশিয়াকে দেখতে পেলেন। লোকটা তাকে দেখেই সামনে এগিয়ে এলো। জি সাব, চ্যাটার্জি আছে? জি হ্যাঁ। কুকুর দুটো কামড়ায় না তো? নেহি। সেন সাহেব ভিতরে ঢুকে জিজ্ঞেস করলেন, গতকাল কলকাতা থেকে একজন সাহেব এখানে এসেছিল? जी साहब, हमारा साहब बहुत गुस्सा हुआ था, उसको गेट आउट कर दिया। বুড়ো লাল হাসি হাসল। সেন সাহেব মৃদু মাথা নাড়লেন। তার কখনো ভুল হয় না। হেসে ফেললেন তিনি। শয়তান না দেবতা, কোনটা হচ্ছেন কে জানে। ছড়ি ঘুরিয়ে পোল্ট্রি দেখতে দেখতে খানিকটা এগোতেই শিবাজিকে দেখতে পেলেন তিনি। লাল গেঞ্জি আর নীল জিন্স পরে একটা খাঁচা পরিষ্কার করছে। ওকে দেখে বেশ অবাক হয়ে কাজ থামালো সে। ততক্ষণে সেন সাহেব পৌঁছে গেছেন। হাত বাড়িয়ে বললেন, শিবাজি চ্যাটার্জি? প্যান্টে হাত মুছে শিবাজি করমর্দন করল। হ্যাঁ, আপনি? বলছি, কোথাও বসতে পারি? কি ব্যাপার বলুন তো? আমি এখন খুব ব্যস্ত। শিবাজি জরিপ করছিল। বিউটিফুল জায়গা, অজ্ঞাতবাসে থাকার পক্ষে চমৎকার। মুরগিগুলো কেমন ডিম দিচ্ছে? শিবাজি বৃদ্ধকে বুঝতে পারছিল না। সে হেসে বলল, আপনার উদ্দেশ্যটা বলুন। তাহলে ব্যস্ততা কমেছে? আমরা কি এখানে দাঁড়িয়ে কথা বলবো? সারা রাত গাড়িতে বসে এখন আমি ক্লান্ত। সারা রাত? আপনি কোত্থেকে আসছেন? কলকাতা। শিবাজি চমকে উঠল এবং সকালে ওঠার পর এই প্রথম তার গত রাতের কথা মনে পড়ল। সেই অবাঙালি লোকটিও কলকাতা থেকেই এসেছিল। টাকার লোভ দেখিয়েছিল শেষটায়। শিবাজি ভ্রু কুঁচকাল। কি ব্যাপার বলুন তো? হঠাৎ কলকাতা থেকে আমার কাছে ঘন ঘন লোকজন আসছে। কাল রাত্রে একজন এসেছিল, আর কেউ? না। শিবাজি নিজেই বারান্দা থেকে দুটো চেয়ার টেনে ঘাসের উপর রাখল। ভোরের ঠান্ডা বাতাস চমৎকার বইছে। মুরগিদের চিৎকারের সঙ্গে পাখির ডাক মিশেছে। সেন সাহেব চেয়ারে আরাম করে বসে বললেন, যাকে পাঠিয়েছিলাম তার উপর ভরসা রাখতে পারিনি। এসে দেখছি ঠিকই করেছি। শিবাজি বিরক্ত হলো। ও, কালকের ভদ্রলোক? আমারই লোক। সেন সাহেব হাসলেন। খুব বিরক্ত করেছে? নিশ্চয়ই, কিন্তু আপনি কে? আমি টিকে সেন, টমসন হিউজের 1 নম্বর বলের সবাই। শিবাজি হতভম্ব হয়ে গেল। অত বড় কোম্পানির চেয়ারম্যান সারা রাত গাড়িতে বসে এখানে তার সঙ্গে দেখা করতে এসেছেন। এই বৃদ্ধের নাম সে শুনেছে। খুব ছোট অবস্থা থেকে লড়াই করতে করতে আজ ঈর্ষাযোগ্য পদে পৌঁছেছেন। সে মুখ ফিরিয়ে নিল। বলুন, আমি কি করতে পারি? লাভ বার্ডের দায়িত্ব আপনাকে নিতে হবে। বোর্ডের সঙ্গে লড়াই করে আমি চা বাগানটা কিনেছি। প্রথম রাউন্ডে আমি হেরে গেছি, কারণ আমাদের ম্যানেজারকে পাওয়া যাচ্ছে না। এভাবে চললে আমাকে হয়তো রেজিগনেশন দিতে হবে। আমি হারতে শিখিনি। সেন সাহেব খুব গম্ভীর গলায় কথা বলছিলেন, যেন নিজের সঙ্গেই নিজের কথা। এটা আপনার ব্যাপার, আমি কি করতে পারি? আমি জানি তুমি কি করতে পারো। তোমায় তুমি বলছি, কারণ আমি তোমার বয়সটাকে অনেক অনেক আগে ছেড়ে এসেছি। লাভবার্ড এখন প্রায় মরুভূমি হয়ে রয়েছে, কিন্তু সেখানে যদি সবুজ পাতা জন্মানো যায় তাহলে একটা বিরাট কাজ হবে।
প্রথমত কয়েক হাজার গরিব মানুষ বাঁচবে, দ্বিতীয়ত আমাদের দেশ ফরেন এক্সচেঞ্জ আর্ন করবে। আমি চ্যালেঞ্জটা নিয়েছি, তুমি আমাকে সাহায্য করো। কিভাবে? আমি তোমাকে ম্যানেজার হিসেবে অ্যাপয়েন্ট করছি। তুমি স্বাধীনভাবে প্রবলেমগুলো ট্যাকল করো, পরিস্থিতি স্বাভাবিক করতে যা দরকার তাই করবে, এবং এ ব্যাপারে আমার সমর্থন পাবে। আপনি আমার ইতিহাস জানেন? না জানলে আমি সময় নষ্ট করতে আসতাম না। ধন্যবাদ, কিন্তু আমি আর চাকরি করব না। তুমি এসকেপিস্ট? আমি বিশ্বাস করি না। এসকেপিস্ট? নিশ্চয়ই। যেখানে হাজার হাজার মানুষের উপকার করতে পারো, সেখানে তুমি এই জঙ্গলে বসে মুরগির ময়লা পরিষ্কার করছো। অনেক হয়েছে। আপনি অনেক বলেছেন। গোল্ডেন টিতে থাকতে আমার মা যেহেতু খুব সামান্য চাকরি করতেন, তাই তার সঙ্গে যোগাযোগ রাখতে দেয়া হয়নি। আমি একজন সাবঅর্ডিনেট বাবুর বাড়িতে যেতে পারতাম না। ওই ম্যানেজারদের ক্লাবে গিয়ে মদ গেলা ছাড়া আমার কোনো সোশ্যাল লাইফই ছিল না। চা কোম্পানি আমাকে টাকা দিয়ে আমার ব্যক্তিগত জীবন কিনে নিয়েছিল। না, আর নয়। মুখ বিকৃত করল শিবাজি। হাসলেন সেন সাহেব। এসব আমি জানি, কিন্তু তুমি আরেকটা কথা বললে না। চাকরি ছেড়ে দিয়ে তুমি মায়ের কাছে ফিরে গিয়ে টিকতে পারোনি কেন? কেন এই বনবাসে চলে এলে? শিবাজির চোয়াল শক্ত হলো। ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। সেই জন্যই তোমাকে এসকেপিস্ট বলছি। চ্যাটার্জি, তোমার ব্যক্তিগত স্বাধীনতায় কোনোদিন কোনো রকম হস্তক্ষেপ করব না। দিনকাল এখন পাল্টে গেছে। আমরা ব্রিটিশ রুলস ফলো করি না, কিন্তু লাভবার্ডকে তোমার ভাইয়ের হাত থেকে বাঁচাও। ওর মোকাবেলা করার সুযোগই এটা। আর পালিয়ে থেকো না। শিবাজি চমকে উঠল, তারপর চোখ রাখবার চেষ্টা করল। আপনি এত কথা জানলেন কি করে? জানতে হয়, তোমার ভাই আগরওয়ালের লোক। আগরওয়ালটা কে? লাভবার্ডের আগের মালিক। লোকটা বাগান ছেড়ে গেল, ইন্টারেস্ট ছাড়েনি। তোমার ভাইয়ের মাধ্যমে ও এখনো রাজত্ব চালাচ্ছে। শিবাজির মাথার ভেতরটা গরম হয়ে উঠল। সে বৃদ্ধকে জিজ্ঞাসা করল, আপনার কথাগুলো সত্যি? বিশ্বাসীদের জন্য? আপনি ওকে সব স্বাধীনতা দেবেন? অবশ্যই। কিন্তু আমার এই পোল্ট্রি? উই উইল টেক কেয়ার অফ ইট। তুমি যদি কখনো চাকরি ছেড়ে ফিরে আসো এখানে, তাহলে দেখবে তোমার মুরগিরা সুস্থ আছে। সকাল 10টা নাগাদ শর্মার ঘুম ভাঙল টেলিফোনের শব্দে। অত্যন্ত বিরক্ত হয়ে সে রিসিভারটা তুলতেই সেন সাহেবের গলা শুনতে পেল। গুড মর্নিং শর্মা, রাত্রে আশা করি ভালো ঘুম হয়েছিল। তড়াক করে বিছানায় উঠে বসল শর্মা। ইয়েস স্যার, আমি কাল রাত্রে অনেকবার আপনাকে টেলিফোন করেছিলাম স্যার। কেউ বলেনি? তারপর? লোকটা ভীষণ একরোখা, মাতাল। ওকে দিয়ে কোনো কাজ হবে না। আচ্ছা, আমি কি আজকে দুপুরের ফ্লাইটটা ধরবো? নিশ্চয়ই, তবে তার আগে একবার ওর কাছে যাও। আবার? কিন্তু গিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে কাগজপত্র বুঝিয়ে দাও। তার মানে তো আমি ঠিক বুঝতে পারছি না। লোকটা ওয়ার্থলেস। আমি আজই কলকাতায় গিয়ে সব কথা বুঝিয়ে বলছি আপনাকে। অত কষ্ট করতে হবে না শর্মা, তুমি পোশাক পরে তোমার পাশের ঘরে চলে এসো। কট করে লাইনটা কেটে যেতেই শর্মা হতভম্ব হয়ে গেল। কি শুনল সে? এটা কি ট্রাঙ্ক কল নয়? সেন সাহেব কি এই হোটেলে আছেন? কখন এলেন? চটপট বাথরুমে ঢুকলো শর্মা। এই প্রথম তার মনে হলো লোকেরা যা বলে থাকে তা সত্যি। সেন সাহেবের কাছে সে ডামি ছাড়া আর কিছুই নয়, কিন্তু তাকে প্রমাণ করতে হবে। সিঁড়িতে পা রাখতে গেলে একটু ঝুঁকতেই হয়। আম, কাঁঠাল আর দেওদার গাছের সারির মাঝখানের চওড়া মসৃণ ন্যাশনাল হাইওয়ে দিয়ে তীব্র বেগে গাড়িটা চালাচ্ছিল শিবাজি। টমসন অ্যান্ড হিউজের অ্যাকাউন্টে মালবাজার থেকে মাসখানেকের জন্য ভাড়া নেওয়া হয়েছে। গত 3 মাস ধরে ক্রমাগত মদ্যপান করে প্রথমে গাড়ি চালাতে বেশ অসুবিধে হচ্ছিল। নার্ভগুলো ঠিক নেই। সকাল থেকেই শুধু হাই উঠছে, গা ম্যাজম্যাজ করছে। জোর করে নিজেকে ঠেকিয়ে রেখেছে সে। চাকরি করার কোনো ইচ্ছেই ছিল না তার, কিন্তু লাভ বার্ডের নাম শোনার পর
এত স্বাধীনতা পেয়ে শেষ পর্যন্ত হ্যাঁ বলতেই হলো। এখন তার বাঁ পাশের ব্রিফকেসে তার সঙ্গে টমসন অ্যান্ড হিউজের চুক্তির কাগজপত্রগুলো রয়েছে। শর্মা লোকটা খুব বুদ্ধিমান, কিন্তু পদমর্যাদা সম্পন্ন নয়। না হলে অত বড় কোম্পানির একজন ডিরেক্টর আজ তার সঙ্গে অত বিনয়ের সঙ্গে কথা বলতো না। জীবনের দুটো জ্বালার বদলা নেবার জন্যেই সে লাভবার্ড টি এস্টেটের ম্যানেজার হতে রাজি হয়ে গেল। ঘড়িতে এখন দুপুর 1টা। এই স্পিডে গাড়ি চললে আর ঘন্টা তিনেকের মধ্যে লাভবার্ড পৌঁছে যাবে সে। শর্মা বলেছে বাগানে ঢোকার আগে থানায় গিয়ে পুলিশ সঙ্গে নিতে। এই সমস্ত ব্যবস্থা নাকি কোম্পানি করে রেখেছে। মনীষ সোমকে সে চেনে না। গোল্ডেন টি আর টিকুজি চা বাগানের মধ্যে দীর্ঘ দূরত্ব, কিন্তু লোকটা নিশ্চয়ই গোয়ার্তুমি করেছিল। মিসেস সোম এখন বাগান আঁকড়ে পড়ে আছেন, তার স্বামী ফিরে আসবে এই আশায়। কিন্তু শিবাজি জানে এরকম ক্ষেত্রে সেই আশা কম। তাছাড়া সে আছে ওখানে, যে কোনোভাবে শ্রমিকদের কাছে নিজেকে হিরো করেছে। নকশাল আন্দোলনে যোগ দিয়েছে। নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করেই সে হঠাৎ বদলে গেল কি করে? একবার ওরা মুখোমুখি হবে। প্রথমবার হেরে গিয়েছিল শিবাজি, এবার ছাড়বে না। বিনাগরী ক্যান্টনমেন্ট ছাড়িয়ে এগোতেই শিবাজির মনে হলো তার ঘুম পাচ্ছে। ভীষণ ক্লান্ত লাগছে এইটুকু ড্রাইভ করতেই। সে বুঝতে পারছিল 3 মাস তার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। বাঁদিকে একটা পাঞ্জাবি ধাবার সামনে সে গাড়ি দাঁড় করালো। একটু চা খেলে কেমন হয়? একটা ছোড়া ছুটে এসেছিল গায়ের কাছে। জায়গাটা একদম ফাঁকা। শুধু লং রুটের ট্রাকের ড্রাইভাররা যাতায়াতের পথে এখানে খাবার খেতে আসে। এখন অবশ্য কোনো ট্রাক নেই, শুধু একটা কালো অ্যাম্বাসেডর দাঁড়িয়ে আছে কিছুটা দূরে। কোনো লোকজন নেই সেটায়। সাব, ক্যা চাইয়ে? কি আছে? সব কুছ। ছোকরা পাকা মুখে হাসল। আচ্ছা, শিবাজির মজা লাগলো তাকে। তোর মালিককে ডাক। ও अभी नहीं आएगा। কেন? আগারওয়াল সাব আয়া হ্যায় উসকো সাথ। বলে হাতের মুদ্রায় বুঝিয়ে দিল যে মদ খাচ্ছে। বুঝিয়ে লাল দাঁত বের করে হাসল। তোদের এখানে মদ পাওয়া যায়? জি সাব, ভুটান কা রাম, হুইস্কি, ব্র্যান্ডি। শিবাজি আর পারল না, গম্ভীর গলায় বলল, একটা ছোট হুইস্কির বোতল নিয়ে আয়, জলদি। ছেলেটা হুকুম পাওয়া মাত্র ছুটে নিয়ে এলো, সঙ্গে একটা গ্লাস আর বিয়ারের বোতলে রাখা জল। সামচির ডিস্টিলিয়ারিতে তৈরি হুইস্কিটা দাঁত দিয়ে খুলে গ্লাসে ঢেলে খানিকটা গলায় নিয়ে মুখ বিকৃত করলো সে। তারপর জল মেশালো। আহ! দ্রব্যটি শরীরে যেতে আচমকা যেন শীতল বাতাস বইল। পলকেই ম্যাচ বাজানে ভাবটা উধাও। চাবিয়ে চাবিয়ে কয়েকটা সিপ নিয়ে এসে জিজ্ঞাসা করল, গাড়িটা কার রে? ছেলেটা চুপচাপ দাঁড়িয়েছিল। এবার সচকিত গলায় বলল, আগরওয়াল সাবকা, বহুত বড় আদমি। পুরো নাম কি? ছেলেটা একটু ভাবল, তারপর দৌড়ে ভেতরে চলে গেল। আবার ফিরে এসে বলল, বাবুরাম আগরওয়াল। কাকে জিজ্ঞাসা করলি? মালিককে। ঠিক সেই সময় ভেতর থেকে দুজন লোক বেরিয়ে এলো। একজন লম্বা পাঞ্জাবি, বেশ ভালো স্বাস্থ্য। অন্যজন দারুণ মোটা, 50-এর ওপরে বয়স। ঘাড়ে গর্দানে মাংস, পরনে সিল্কের পাঞ্জাবি আর ধুতি। ওকে দেখলেই হঠাৎ খেয়াল হলো শিবাজির, এই নামটা শর্মার মুখে সে শুনেছে। এত দ্রুত যে লোকটির দেখা পাবে তা ভাবেনি। নাম এক হলে অবশ্য মানুষ এক হবে এমন কোনো কথা নেই, তবু যাচিয়ে দেখা যাক। অবশ্য তার জন্য অপেক্ষা করতে হলো না। দুজনেই ওর দিকে এগিয়ে এলো। আগরওয়াল জিজ্ঞাসা করলেন, আপনি আমাকে খুঁজছেন? হাসল শিবাজি। গ্লাসটা নামালো না। বলল, না, গাড়িটা কার তাই জিজ্ঞাসা করছিলাম। কেন? ওটা তো এমন কিছু অসাধারণ নয়। আপনার পরিচয় জানতে পারি? আগরওয়ালের মুখে একটা অস্বস্তি ফুটে উঠল। শিবাজি চ্যাটার্জি, আপনি ওই গাড়িটার মালিক? এবার পাঞ্জাবি ভদ্রলোক বলে উঠলেন, ওরকম 10খানা গাড়ি আছে আগরওয়াল সাহেবের। চা বাগান ছিল, বিক্রি করে দিয়েছেন। হঠাৎ মদ খাওয়ার ইচ্ছেটা মিলিয়ে গেল শিবাজির। 2 পেগ হয়তো পেটে গেছে, কিন্তু সে ছোকরাকে ডেকে গ্লাস আর জল ফিরিয়ে দিয়ে হুইস্কির বোতলটা রেখে দিল। কত দিতে হবে?
পাঞ্জাবি দামটা বলতেই সে টাকাটা দিয়ে দিল। তারপর স্টিয়ারিংয়ে হাত রেখে বলল, গাড়িটা ধোয়া মোছা করাবেন, বড্ড বেশি ধুলো মেখে রয়েছে, না হলে চা বাগানের মতো ওটাও বিক্রি হয়ে যাবে। তারপর আর দাঁড়ালো না, সোজা বেরিয়ে এলো পিচের রাস্তায়। আর তারপরেই আফসোস হলো, এ কি কথা বলে এলো সে। বিক্রি করলেই যার লাভ হয় সে তো ইচ্ছে করেই বিক্রি করবে। মধ্যবিত্ত সেন্টিমেন্ট দিয়ে এইসব কুমিরদের বিচার করতে যাওয়া মূর্খামি। তবে লোকটাকে দেখে রাখা গেল। রিপোর্ট যদি ঠিক হয় তাহলে লাভ বার্ড ছেড়ে চলে এলেও আগারওয়াল নাকি লেবার ইউনিয়নকে কিনে রেখেছে। পিছন থেকে সে এখনো কলকাঠি নেড়ে চলেছে। এই লোকটির মুখোমুখি হতে হবে নিশ্চয়ই কখনো। ভালোই হলো দেখা পেয়ে। বিকেল 4টের আগে লাভ বার্ডের কাছাকাছি এসে গেল শিবাজি। বিকেলের ছায়া এখনো ঘন হয়নি। হুইস্কি পেটে পড়ায় শরীরটা বেশ চাঙ্গা লাগছে। এতক্ষণে তার থানায় যাওয়ার কথা খেয়াল হলো। রিপোর্ট বলছে শ্রমিকরা নাকি প্রচণ্ড ক্ষেপে আছে, তাদের খেপিয়ে দেয়া হয়েছে। অতএব সঙ্গে পুলিশ নিয়ে যাওয়াই উচিত। কিন্তু এখানে এসে মত পাল্টালো শিবাজি। পুলিশ সঙ্গে নিয়ে কদিন চা বাগানের মতো জায়গায় থাকা যায়? প্রথম থেকেই শ্রমিকদের শত্রু করে দিয়ে কোনো লাভ নেই। যা কিছু বোঝাপড়া একা একাই করতে হবে। থানায় যাবে না সে। ন্যাশনাল হাইওয়ে থেকে একটা সরু পিচের রাস্তায় ঢুকতেই লাভ বার্ড শুরু হলো। বাগানের থেকে গাছগুলোর দিকে তাকিয়ে অবাক হয়ে গেল শিবাজি। কোনোদিন এখানে কাজ হয়েছে বলে মনে হয় না। প্রায় জঙ্গল হয়ে রয়েছে বাগানটা। শেড ট্রিও চোখে পড়ছে না। নিঃশব্দে ড্রাইভ করতে লাগলো সে। অযত্ন শব্দটাকে চারা গাছগুলোর শরীরে কেউ যেন খোদাই করে দিয়েছে। যাতায়াতের সাদা নুড়ি বিছানো পথে ঘাস গজিয়েছে। ইদানিং বোধহয় এটা ব্যবহৃতও হয় না। পাখির ডাক এবং ঝিঝির একটানা শব্দ ছাড়া আর কোনো প্রাণের অস্তিত্ব নেই। নিঃশব্দে গাড়িটাকে বাগানের মধ্য দিয়ে নিয়ে এলো সে। হঠাৎ একটা বাঁক ঘুরতেই ফ্যাক্টরির ছাদ চোখে পড়ল। মাঝে মাঝে আরো দু একটা বাড়ি, যাদের মাথার চাল খোলা। কারো দরজা জানালা নেই। চট করে পদচিহ্ন গ্রামের বর্ণনা চোখের সামনে ভেসে ওঠে। শিবাজি গাড়ি থামিয়ে চারপাশে সতর্ক চোখে দেখে নিল। এত চুপচাপ ভগ্নদশা চারধারে যে ওর অস্বস্তি শুরু হলো। শিবাজির হাত চট করে সামনের খোপে রাখা হুইস্কির বোতলটায় চলে গেল। দ্রুত ছিপি খুলে সে এক ঢোক মুখে পুরতেই কিছুটা সতেজ হয়। এখনো তার কাঁচা মদ গিললে গলা জ্বলে। কিছুক্ষণ চোখ বন্ধ করে সামান্য ধাতস্থ হয়ে সে দরজা খুলে নিচে নামল। না, একটাও লোক নেই। এত বড় ফ্যাক্টরি এলাকা খাঁ খাঁ করছে। লম্বা লম্বা পা ফেলে শিবাজি ফ্যাক্টরির দরজায় পৌঁছে দেখল সেখানে দুটো তালা ঝুলছে। একটা বিশাল, অন্যটা ছোট। ছোটটা নিশ্চয়ই কোম্পানির থেকে দেয়নি। অর্থাৎ সাধারণ শ্রমিকদের পরিচালিত করতে বেশ বুদ্ধি ব্যয় হচ্ছে। হাসপাতাল বলে সামনের বাড়িটাকে চিনতে পারল সে। এখানে একটা টেবিল চেয়ারও অবশিষ্ট নেই। শিবাজি আবার গাড়িতে এসে উঠল। ফ্যাক্টরি ছাড়িয়ে আসতেই একটা ছোট্ট নদীর শব্দ কানে এলো। দুপাশে সিমেন্টের বাঁধ দিয়ে নিচে নদীর শরীর চেপে বেগ বাড়ানো হয়েছে। নদীটা ফ্যাক্টরির গা ছুঁয়ে নিচে নেমে গেছে। সাঁকো ডিঙিয়ে সে আরেকটু এগোতেই পাশাপাশি দুটো বাংলো দেখতে পেল। বুঝতে অসুবিধা হবার কথা নয়, এ দুটো ম্যানেজারদের বাংলো। একটির গেট হাট করে খোলা, লন পেরিয়ে বাংলোর দরজা আট করে বন্ধ। পাশেরটিতে কাউকে দেখা যাচ্ছিল না বটে, তবে মনে হয় কেউ এখানে থাকে। এবং তখনই শিবাজির মনে পড়ে গেল মিসেস সোম এই বাগানে এখনো স্বামীর প্রতীক্ষায় রয়েছেন। এটা যদি ম্যানেজারের বাংলো হয় তাহলে তার তো এখানেই থাকার কথা। গাড়ি থেকে নেমে ভদ্রমহিলার সঙ্গে দেখা করার চিন্তাটা সে তৎক্ষণাৎ বাতিল করল। না, এই বাগান সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল না হয়ে ওর সঙ্গে কথা বলতে যাওয়া ঠিক নয়। তাছাড়া মহিলা তাকে কিভাবে নেবেন তাও বোঝা যাচ্ছে না। উনি যদি মনে করেন স্বামী জীবিত, তাহলে ম্যানেজার হিসেবে ওর আশাটাকে উনি ভালো চোখে নাও দেখতে পারেন। গাড়িটাকে সেখানেই পার্ক করে শিবাজি চাবি দিয়ে পথে নামল। একটু ঘুরে ফিরে চারধার দেখা যাক। নদীর পাশ দিয়ে একটা মাটির পথ চলে গেছে। দুপাশে দেওদার গাছের ছাউনি। বিকেল পেরিয়ে চলেছে। রোদের শরীরে ছায়া মিশছে। শিবাজি একটি মানুষের খোঁজে হাঁটছিল যার সঙ্গে কথা বলা যায়। রিপোর্টটি কি ভুল?
এই চা বাগানের শ্রমিকরা যদি ক্ষিপ্ত হয়ে থাকে তবে তারা গেল কোথায়? হাঁটতে হাঁটতে সে কুলি লাইনের সামনে এসে দাঁড়ালো। আশ্চর্য ব্যাপার, গরু, ছাগল, মুরগি পর্যন্ত নেই। শ্মশানের মতো খাঁ খাঁ করছে চারধার। আর একটু এগোতেই সে বিরাট অশ্বত্থ গাছের দেখা পেল। অজস্র ডালপালা মাটিতে নামিয়ে বুড়ো গাছটা ঝিম মেরে রয়েছে। তার কাছে যেতেই সে চমকে উঠল। গাছের নিচে মোটা শেকড়ের ওপর একটা লোক বসে আছে। লোকটাকে মানুষ বলে চিনতে খুব কষ্ট হয়। সমস্ত দেহে মাংস বলতে কিচ্ছু নেই। হাড়ের খাঁচার উপর চামড়া টাঙানো। চোখ দুটো কৌটোরে ঢুকে কোনো রকমে আটকে রয়েছে। লোকটা ওকে দেখে একটা হাত কপালে ঠেকিয়ে বলল, সেলাম বড় সাব। তারপর উঠে মুখ নামিয়ে হাত জোড় করে দাঁড়ালো। লোকটার দিকে তাকিয়ে কষ্ট হলো শিবাজির। এই সময় তার শরীরে আবার অস্বস্তি শুরু হলো। আহ, বোতলটাকে ফেলে আসাটা প্রচণ্ড ভুল হয়ে গেছে। সে জিজ্ঞাসা করলো, বসো, তোমাকে উঠতে হবে না। লোকটা যেন খুব অবাক হলো। তার মুখ থেকে অসাড়ে বেরিয়ে এলো, সাব। তোমার নাম কি? শুক্রা। হাম 7 দিন নেহি খায়া সাব, বলে লোকটা ডুকরে কেঁদে উঠল। ওর বুকের খাঁচাটা কাঁপতে লাগলো। শিবাজি লক্ষ্য করলো একে যতটা বৃদ্ধ দেখাচ্ছে ততটা বৃদ্ধ এ নয়। সে জিজ্ঞাসা করলো, আর সব লোক কোথায়? লোকটা কান্না সামলে কথা বলতেও পারছিল না। যতবার মুখ খুলছে ততবার শরীর কাঁপিয়ে কান্না আসছে। হঠাৎ শিবাজির খেয়াল হলো, এত কান্না সত্ত্বেও লোকটার চোখ থেকে এক ফোঁটাও জল পড়ছে না। অথচ ওর কান্নাটা অভিনয় নয়। শরীরের সমস্ত জল শুকিয়ে গিয়েছে নাকি? এই সময় শিবাজি সচকিত পাশের কুড়ে থেকে কঙ্কালসার মানুষের মিছিল বেরিয়ে আসছে। শীর্ণ অর্ধ উলঙ্গ বৃদ্ধ বৃদ্ধা এবং শিশুরা ওর দিকে ভয়ে ভয়ে এগোচ্ছে। ক্রমশ ওরা তাকে ঘিরে দাঁড়ালো। তারপর সমস্বরে চিৎকার উঠল, ভুকা হ্যায় সাব, খানে দো। শিবাজির সারা শরীরে কাঁপুনি এলো। লোকগুলো কাঠির মতো হাত বাড়িয়ে ধরেছে সামনে। সে দ্রুত অশ্বত্থ গাছের মোটা শিকড়ের উপর উঠে দাঁড়ালো। অন্তত 50 জন মানুষ সামনে, কিন্তু একটিও কম বয়সী অথবা যুবক যুবতী নেই। সে হাত তুলে ওদের থামাতে চাইল। চিৎকারটা যেহেতু কান্নায় মেশানো, তাই ওদের শান্ত হতে সময় লাগলো। এখনো অন্ধকার নামেনি। কিন্তু মুখ তুলতেই শিবাজির অস্বস্তি হলো। এই শীর্ণ কঙ্কালসার মানুষগুলোর মাথা ডিঙিয়ে নীল আকাশের গায়ে ক্যাটক্যাটে সাদা চাঁদ লাফ দিয়ে উঠে বসলো যেন। সেদিক থেকে মুখ নামিয়ে শিবাজি চকচকে চোখগুলোর দিকে তাকালো। তারপর হিন্দিতে চিৎকার করে বলল, তোমরা অনেক কষ্ট করেছ, কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি, এবার তোমাদের কষ্টের দিন শেষ হয়েছে। আজ থেকে আমি এই চা বাগানের ম্যানেজারের দায়িত্ব নিয়েছি। আমার কাজ তোমাদের ভালো মন্দ দেখা, এবং আমিও আশা করব তোমরা আমার পাশে থাকবে। যা হোক, তোমাদের মধ্যে যারা একটু সক্ষম তারা আমার কাছে এসো, আমি তোমাদের খাওয়ার ব্যবস্থা করছি। সঙ্গে সঙ্গে লোকগুলোর মধ্যে শোরগোল পড়ে গেল। নিজেদের মধ্যে অনেকটা চেঁচামেচি করে 4 জন প্রৌঢ় এগিয়ে এলো। শিবাজি বলল, এখানে চাল ডালের দোকান কোথায়? বাজার মে সাব। শিবাজি পার্স খুলে একটা 100 টাকার নোট বের করে বলল, এইটা নিয়ে বাজারে যাও, চাল ডাল কিনে এনে খিচুড়ি তৈরি করে সবাইকে খেতে দাও। তোমাদের সর্দারকে? 2 জন বৃদ্ধ একসঙ্গে হাত তুললে দূরে দাঁড়িয়ে। শিবাজি জানে চা বাগানের কাজের সময় এক একটা দলের এক একজন করে সর্দার থাকে, এবং তারা একসঙ্গে কুলি লাইনে থাকতেও পারে। সে সর্দারদের বলল, তোমরা দেখাশোনা করবে যাতে এই লাইনের সবাই খাবার পায়। তারপর একটু থেমে সতর্ক ভঙ্গিতে সে জিজ্ঞাসা করল, এখানে যারা আছে তাদের মধ্যে যদি কেউ ইউনিয়নের মেম্বার হও তাহলে স্বচ্ছন্দে আমাকে বলতে পারো। সামনে দাঁড়ানো 4 প্রৌঢ়ের একজন বলল, উন লোক ইহা নেই হ্যায় সাব। শিবাজি মাথা নাড়ল। তারপর বলল, আমি এখন বাংলোয় ফিরে যাচ্ছি। তোমরা চা বাগানের সমস্ত লোককে বাংলোর সামনে কাল 9টায় আসতে বলবে। খবরটা আজ রাত্রেই যেন সবাই পায়। শিবাজি আর দাঁড়ালো না, হনহন করে হাঁটতে লাগলো যে পথ দিয়ে এসেছিল সেদিকে।
এই মানুষগুলোর শরীর চাহনি থেকে দূরে সরে যেতে চাইছিল যেন। ঝুপ করে সন্ধে নামতেই চাঁদের গায়ে আলো জ্বলে উঠল। সেই নির্জন পথে হাঁটতে হাঁটতে শিবাজি বুঝতে পারছিল না সমস্ত চা বাগানটাতে কি এরকম মানুষেরা ছড়িয়ে রয়েছে কিনা। সাধারণত ৮-১০টি এলাকার শ্রমিকরা দলবদ্ধ হয়ে থাকে। এলাকাগুলোকে বলে লাইন। একটা লাইনের যদি এই অবস্থা হয়, অন্য লাইনের তা থেকে আলাদা হতে পারে না। এই মানুষগুলোকে কাজে ফিরিয়ে আনা মুশকিল হবে। সে নিজে এগিয়ে গিয়ে ইউনিয়নের সঙ্গে আলোচনায় বসবে না, ওদের জন্য অপেক্ষা করবে। ফিনফিনে জ্যোৎস্নায় হাঁটতে হাঁটতে শিবাজির খেয়াল হলো রাতটার কথা। যে খালি বাংলো আসবার সময় সে দেখে এসেছে, সেটা বাসযোগ্য আছে কিনা কে জানে। যদি না থাকে তাহলে এখনই গাড়ি নিয়ে বেরিয়ে যেতে হবে। লাভবার্ডের আশেপাশে কোনো হোটেল নেই, কোনো ডাক বাংলো খুঁজে নিতে হবে। আর একটু এগোতেই মনে হলো কেউ বা কারা যেন তার পেছনে আসছে। সে মুখ ঘুরিয়ে কাউকে দেখতে পেল না, কিন্তু সন্দেহটা বদ্ধমূল হলো আরো কয়েক পা হেঁটে। এবার পেছনে নয়, পাশে। ওদিকটায় বুনো জঙ্গলে ছেয়ে আছে, মানুষ হাঁটলেও দেখা যাবে না। লাভবার্ড যতই শ্মশান হোক, নিশ্চয়ই এখানে বন্য জন্তু আসবে না। শিবাজি স্বাভাবিক ভঙ্গিতে চলবার ভান করে আচম্বিতে সরে গিয়ে ডান দিকের জঙ্গলের ডালপালা সরাতেই মেয়েটিকে দেখতে পেল। সাদা শাড়ি পরা মধেশিয়া মেয়ে। ধরা পড়ে বিব্রত চোখে খানিকটা তাকিয়ে দৌড়ে গেল সামনের দিকে। তারপর জঙ্গল ছেড়ে রাস্তায় উঠে সোজা ছুটতে লাগলো। শিবাজি দুটো কারণে আরো বিস্মিত হলো। এই মেয়েটি কেন তাকে অনুসরণ করবে? এরা কখনোই ব্যক্তিগত অসৎ উদ্দেশ্যে অপরিচিত পুরুষের পিছু ধাওয়া করে না। দ্বিতীয়ত, মেয়েটির পোশাক এবং স্বাস্থ্য ওই কুলি লাইনের মানুষের মতো নয়। এত অভাবের মধ্যে থেকেও ও কি করে ব্যতিক্রম রইল? একটু অন্যমনস্ক হয়েছিল শিবাজি। কখন গাড়ির কাছে এসে পৌঁছেছে বুঝতে পারেনি। গাড়িটাকে দেখে মনটা প্রফুল্ল হলো। তারপর সে পাশাপাশি দাঁড়ানো দুটো বাংলোর দিকে তাকালো। একটায় কাচের আলোর প্রতিফলন, অন্যটা আবছা অন্ধকারে মাখামাখি। সে দ্বিতীয়টির গেট পেরিয়ে ঢুকলো। ৬ মাসের মধ্যে এখানে মানুষ বাস করেছে কিনা সন্দেহ। শিবাজি লন পেরিয়ে কাঠের সিঁড়ি পেয়ে উপরে উঠে এলো। বারান্দায় শুকনো পাতা এবং ময়লা ছড়ানো। বাঁ দিকের প্রথম ঘরটা খুলতেই বোটকা গন্ধ নাকে এলো। শিবাজির আফসোস হলো, টর্চটা সে গাড়িতেই ফেলে এসেছে। ও ঠিক করলো এখানেই থাকবে। সঙ্গে কিছু খাবার আছে, তাই দিয়ে রাতটা কাটিয়ে দেয়া যাবে। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস মনীষ এর প্রথম পর্ব। উপন্যাসের বাকি পর্বগুলো আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। পরবর্তী পর্বগুলো আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে হলে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।